হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এনসিইআরটি লাইন বাই লাইন সিরিজের হাইড্রোকার্বনে তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এনসিইআরটি লাইন বাই লাইন সিরিজের হাইড্রোকার্বনের ভিডিওগুলো আগে একটু দেখে নাও। তাহলে স্টুডেন্টস তোমাদের হাইড্রোকার্বনের প্রিভিয়াস এরিয়াগুলো যেগুলো আমরা ডিসকাস করেছি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড আজকে যে ক্লাসটা আমরা করব দ্যাট ইজ প্রিপারেশন অফ অ্যালকেনস, তার মানে স্পেসিফিক্যালি কি কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে আমরা অ্যালকেনকে ফর্ম করতে পারি, এইগুলোও তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ক্লিয়ার স্টুডেন্ট? দেখো স্টুডেন্টস, আমরা আগেই বলেছিলাম হাইড্রোকার্বনের ইন্ট্রোডাকশনে যে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর দ্য মেন সোর্স অফ অ্যালকেনস। এইগুলি হচ্ছে অ্যালকেনের মেন সোর্স, কিন্তু আদার্স কিছু কিছু স্পেসিফিক রিয়াকশন দিয়ে ল্যাবরেটরিতে আমরা অ্যালকেনকে ফর্ম করতে পারি, সেগুলোই আমরা এখানে ডিসকাস করব। সবার প্রথমে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকেন ফর্ম করা যায় সেটা আমরা ডিসকাস করব। দেখো স্টুডেন্টস, আমরা আগেই ডিসকাস করেছি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কোন কোন হাইড্রোকার্বনগুলো, যেখানে আইদার কার্বন কার্বন ডাবল বন্ড আছে অর কার্বন কার্বন ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে, অ্যান্ড কার্বনের রিমেনিং ভ্যালেন্সিগুলো হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাইড হয়ে আছে। তাহলে এইগুলো হলো সিম্পলেস্ট আনস্যাচুরেটেড কম্পাউন্ডস, যেখানে আইদার কার্বন কার্বন ডাবল বন্ড প্রেজেন্ট আছে অর কার্বন কার্বন ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে। তাহলে সেই সমস্ত স্টার্টিং মেটেরিয়ালগুলো থেকে আমরা কিভাবে অ্যালকেন ফর্ম করব, মানে সেই সমস্ত স্পিসিস ফর্ম করব যেখানে সমস্ত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকবে, কোনো কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকবে না। সেই সমস্ত কম্পাউন্ডগুলোকে আমরা কিভাবে ফর্ম করব সেইটা আমরা এখানে ডিসকাস করছি। ওকে স্টুডেন্ট, দেখো ইথিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটার আমরা যদি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন রিয়াকশন করি, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন রিয়াকশন কি? ইন প্রেজেন্স অফ সারফেস ক্যাটালিস্ট, এগুলো হচ্ছে সারফেস ক্যাটালিস্ট, প্ল্যাটিনাম প্যালাডিয়াম নিকেল এগুলো হচ্ছে সারফেস ক্যাটালিস্ট। এই সারফেস ক্যাটালিস্টের প্রেজেন্সে আমি যদি হাইড্রোজেন গ্যাস পাস করাই কোনো একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে দিয়ে, আনস্যাচুরেটেড কম্পাউন্ড মানে যেখানে তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে, তাহলে এই যে আনস্যাচুরেশনগুলো, এই আনস্যাচুরেশনগুলো রিমুভ হয়ে স্যাচুরেটেড কম্পাউন্ড হয়ে যাবে। মানে এই কার্বনে আরেকটা হাইড্রোজেন গিয়ে এইভাবে বন্ড ফর্ম করে দেবে, অ্যান্ড এই কার্বনে আরেকটা হাইড্রোজেন গিয়ে এইভাবে বন্ড ফর্ম করে দেবে। তাহলে এই যে ডাবল বন্ডটা আছে CH2 এই ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল কম্পাউন্ডটা কি হয়ে গেল? অ্যাকচুয়াল কম্পাউন্ডটা হয়ে গেল CH3 সিঙ্গেল বন্ড CH3, দ্যাট ইজ ইথেন ফর্মেশন হলো। ক্লিয়ার স্টুডেন্ট? দেখো স্টুডেন্ট, সেটাই এখানে বলেছে ডাইহাইড্রোজেন গ্যাস অ্যাডস টু অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনস ইন প্রেজেন্স অফ ফাইনলি ডিভাইডেড ক্যাটালিস্টস লাইক প্ল্যাটিনাম, palladium or nickel to form alkanes. This process is called hydrogenation. এই প্রসেসটাকেই হাইড্রোজেনেশন বলা হয়। These metals absorb dihydrogen gas on their surface and activate হাইড্রোজেন বন্ড। তার মানে এই বন্ডটাকে অ্যাক্টিভেট করে এই বন্ডটাকে সহজেই ডিসোসিয়েট করে দেয়। ডিসোসিয়েট করে দেওয়ার জন্য হাইড্রোজেনগুলো এই আনস্যাচুরেটেড কার্বন সেন্টারে গিয়ে, মানে যে সেন্টারে কার্বন কার্বন ডাবল বন্ড প্রেজেন্ট আছে অথবা যে সেন্টারে কার্বন কার্বন ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে, সেই সেন্টারে গিয়ে এইভাবে কার্বনের সাথে গিয়ে বন্ড করে যায়। অ্যাজ এ রেজাল্ট আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা দ্যাট ইজ অ্যালকিন অর অ্যালকাইনটা কনভার্ট হয়ে যায় স্যাচুরেটেড হাইড্রোকার্বনে, দ্যাট ইজ অ্যালকেনে। Clear student? Platinum and palladium catalyze the reaction at room temperature, but relatively higher temperature and pressure required with nickel catalyst. যেহেতু প্ল্যাটিনাম অ্যান্ড প্যালাডিয়াম আর বেটার সারফেস ক্যাটালিস্ট, ওই জন্য যখন প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম আমরা ইউজ করব তখন এই রিয়াকশানগুলো রুম টেম্পারেচারই হয়ে যাবে। হোয়ারঅ্যাজ যদি নিকেল ক্যাটালিস্টটা ইউজ করি তাহলে হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার রিকোয়ার্ড। ওকে স্টুডেন্ট, সিমিলার হয়ে দেখো স্টুডেন্ট, এটা প্রোপিন মানে তিনটে কার্বন আছে CH3CH ডাবল বন্ড CH2, এখানে যে কার্বন দুটোতে আনস্যাচুরেশন আছে সেই কার্বনে একটা করে হাইড্রোজেন গিয়ে বন্ড ফর্ম করে দেবে। তার মানে এখানে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে দেবে, এখানে একটা হাইড্রোজেন গিয়ে বন্ড ফর্ম করে দেবে। অ্যাজ এ রেজাল্ট এটা প্রোপেন হয়ে যাবে। আর যদি ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, তাহলে এখানে গিয়ে কটা হাইড্রোজেন বন্ড করবে? এখানে দেখো দুটো হাইড্রোজেন বন্ড করবে। এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন গিয়ে এইভাবে বন্ড করবে, অ্যান্ড এই কার্বনটাতেও দুটো হাইড্রোজেন এইভাবে গিয়ে বন্ড করবে, অ্যান্ড এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা এটা কনভার্ট হয়ে যাবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে। অ্যাজ এ রেজাল্ট এখানেও আমরা প্রোপেন পাবো।
ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট রিয়াকশন দেখে নিই। নেক্সট রিয়াকশন দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকেন ফর্ম করব সেটা আমরা দেখব। অ্যালকিল হ্যালাইড এক্সেপ্ট ফ্লুরাইড, মানে ফ্লুরাইড ছাড়া বাকি যা যা অ্যালকিল হ্যালাইড আছে সেটা হতে পারে RCl দ্যাট ইজ অ্যালকিল ক্লোরাইড, সেটা হতে পারে RBr দ্যাট ইজ অ্যালকিল ব্রোমাইড, সেটা হতে পারে RI দ্যাট ইজ অ্যালকিল আয়োডাইড, এইরকম। তাহলে যে কোনো অ্যালকিল হ্যালাইডকে ফ্লোরাইড ছাড়া যদি আমি ZnNH+ দিয়ে ট্রিট করি, H+ মানে এখানে আমি ডাইলিউট HCl দিয়েছি, তাহলে ডাইলিউট HCl যদি দিই তাহলে এটা মিডিয়ামে H+ আয়ন প্রডিউস করবে। তাহলে স্টুডেন্ট ব্যাপারটা কি হলো, ক্লোরোমিথেনকে আমরা যদি ZnHCl দ্যাট ইজ ডাইলিউট HCl দিয়ে ট্রিট করি তাহলে এটা কনভার্ট হবে করসপন্ডিং অ্যালকেনে। এখানে যটা কার্বন থাকবে তটা কার্বনেরই অ্যালকেন ফর্ম করবে অ্যান্ড 1 মলিকুল HCl এলিমিনেট হবে। তাহলে স্টুডেন্টস ইন এ নাটসেল ব্যাপারটা কি দাঁড়ালো, অ্যালকিল ফ্লুরাইড ছাড়া অন্য যে কোনো অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা ZnH+ দিয়ে ট্রিট করি তাহলে সেটা করসপন্ডিং সেম কার্বন অ্যাটম কন্টেনিং অ্যালকেনে কনভার্ট হবে। মানে অ্যালকিল হ্যালাইডটাতে যতগুলো কার্বন আছে ততগুলো কার্বনেরই অ্যালকিন ফর্ম করবে। তার মানে সিম্পল আমরা যদি মনে রাখার জন্য ভাবি, এই সিএলটা এলিমিনেট হয়ে এখানে একটা হাইড্রোজেন ইন্ট্রোডিউস হয়ে যাবে, দিয়ে এখানে একটা অ্যালকেন ফর্ম করবে। ওকে স্টুডেন্ট? সিমিলারলি যদি ক্লোরোইথেন থাকে তাহলে ইথেন ফর্ম করবে, কারণ ক্লোরিনটা চলে গিয়ে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে এটা ইথেন ফর্ম হয়ে গেল, ক্লোরোইথেন ফর্ম করবে। আবার 1 ক্লোরোপ্রোপেন যদি থাকে তখন ঠিক আগের মতো যে পোর্শনে হ্যালোজেনটা থাকবে সেই পোর্শনে হ্যালোজেনটা চলে গিয়ে সেখানে একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে প্রোডাক্টটা হবে CH3 CH2 CH2 CH3। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, আমরা একটা এক্সট্রিমলি ইউজফুল রিয়াকশন ডিসকাস করব যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা হলো ভার্জ রিয়াকশন অর উডজ রিয়াকশন, মানে দুটো প্রোনাউন্সিয়েশনই করতে পারো, ভার্জ রিয়াকশন অর উডজ রিয়াকশন। দেখো স্টুডেন্ট, আগের রিয়াকশনটাতে আমি দেখলাম যে স্টার্টিং মেটেরিয়ালটা ছিল অ্যালকিল হ্যালাইড, আর এই রিয়াকশনটারও স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে অ্যালকিল হ্যালাইড। দেখো স্টুডেন্টস, ভার্জ রিয়াকশন বা উডজ রিয়াকশন ব্যাপারটা কি, আগের রিয়াকশনটাতে আমরা দেখলাম যে অ্যালকিল হ্যালাইডকে আমরা যদি Zn এর প্রেজেন্সে ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে সেটা করসপন্ডিং অ্যালকেনে কনভার্ট হয়। আর এখানে ভার্জ রিয়াকশন ক্ষেত্রেও অ্যালকিল হ্যালাইড থেকে আমরা করসপন্ডিং অ্যালকেনে কনভার্ট করব, কিন্তু রিয়েজেন্টটা হবে আলাদা। খুব ভালো করে স্টুডেন্ট এই রিয়াকশনটা বুঝবে তোমরা। দেখো স্টুডেন্ট, আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি RX, রিয়াকশনটা বোঝানোর জন্য দুটো মলিকিউল যেহেতু এই রিয়াকশনে এইভাবে টেক পার্ট করবে ওই জন্য আমরা এইভাবে দেখাচ্ছি RX অ্যান্ড RX। এই দুটো অ্যালকিল হ্যালাইড যদি আমরা নিই ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যান্ড ড্রাই ইথার, তাহলে এই দুটো মলিকিউল নিজেদের মধ্যে একটা কাপলিং টাইপের রিয়াকশন করবে অ্যান্ড ফর্ম কি করবে, RR প্লাস টোয়াইস NaX। এখানে NAটাকে আমি 2 মোল করে দিলাম। খুব ভালো করে স্টুডেন্ট বোঝো, দেখো এই অ্যালকিল হ্যালাইডগুলোর এই যে R গ্রুপগুলো আছে, এই R গ্রুপগুলো দ্যাট ইজ অ্যালকিল গ্রুপগুলো নিজেদের মধ্যে কাপল হয়ে এই অ্যালকেনটা ফর্ম করবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে স্টুডেন্ট বুঝতেই পারছো এই অ্যালকিল হ্যালাইডে কার্বনের যা নাম্বার থাকবে অ্যান্ড এই অ্যালকিল হ্যালাইডে কার্বনের যা নাম্বার থাকবে সেটা জাস্ট ডাবল হয়ে যাবে, যেহেতু কার্বন কন্টেনিং গ্রুপ দুটো অ্যালকিল গ্রুপগুলো নিজেদের মধ্যে কাপল হয়েছে দিয়ে এই অ্যালকেনটা ফর্ম করেছে। তাহলে এই রিয়াকশনটা আমি ইউজ করব টু প্রিপেয়ার হায়ার অ্যালকেনস অফ ইভিন নাম্বার অফ কার্বন অ্যাটম। অবশ্যই এটা ইভিন নাম্বার অফ কার্বন অ্যাটমের হবে, কারণ এখানে যদি ধরো এই আটটার দুটো কার্বন থাকে অ্যান্ড এই আটটারও দুটো কার্বন থাকবে, যেহেতু দুটোই আর, তাহলে এই দুটোই যখন আমি কাপল করব তাহলে টোটাল কার্বনের নাম্বারটা হয়ে যাবে 4। তাহলে এই যে কম্পাউন্ডটা হবে এটা হবে এই অ্যালকেনটা 4টে কার্বন কন্টেনিং অ্যালকেন। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে অ্যান্ড এই কোশ্চেনটা এক্সামিনেশনেও অনেকবার এসছে যে আমরা শুধু ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেনই কেন ভার্জ রিয়াকশন দিয়ে প্রডিউস করতে পারবো, অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন কেন আমরা প্রডিউস করতে পারবো না? দেখো স্টুডেন্ট, আমরা যদি অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন ফর্ম করার ট্রাই করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দুটো ডিফারেন্ট R গ্রুপ নিতে হবে, যেখানে একটা R গ্রুপ হবে ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকিল গ্রুপ অ্যান্ড
আরেকটা গ্রুপ হবে অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকিল গ্রুপ। তাহলে ইভেন নাম্বার প্লাস অড নাম্বার, এই দুটো নাম্বার যদি যোগ করি তাহলে একটা অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন আমরা ফর্ম করতে পারবো। কিন্তু থিওরিটিক্যালি এটা পসিবল হলেও প্র্যাকটিক্যালি এটা করাটা একটু প্রবলেমেটিক। তার কারণ দেখো, আমরা যদি দুটো ডিফারেন্ট আর গ্রুপ নিয়ে একটা আর এক্স নিলাম অ্যান্ড আরেকটা আর ড্যাশ এক্স নিলাম, দিয়ে এটাকে সোডিয়াম ইন ড্রাই ইথার দিয়ে ট্রিট করলাম, তাহলে কত রকমের প্রবাবেল আমার অ্যালকেনটা ফর্ম হবে। একটা আর আর নিজেদের মধ্যে কাপল করবে আর আর, আবার একটা আর ড্যাশ নিজেদের মধ্যে কাপল করবে, দিয়ে আর ড্যাশ ফর্ম হবে, অ্যান্ড আরেকটা আর অ্যান্ড আর ড্যাশ নিজেদের মধ্যে কাপল হয়ে অ্যালকেনটা ফর্ম করবে। আমরা এই অ্যালকেনটাকে শুধু ফর্ম করাতে চাইছিলাম একটা আনসিমেট্রিক্যাল বা অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন, কিন্তু তার সঙ্গে এই দুটো অ্যালকেন ফর্ম হয়ে গেল ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং দ্যাট ইজ সিমেট্রিক্যাল অ্যালকেন। এই যে তিনটে অ্যালকেন ফর্ম হলো, এই তিনটে অ্যালকেন থেকে আমার রিকোয়ার্ড যে অ্যালকেনটা আর আর ড্যাশ, এটাকে সেপারেট করা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। কারণ দেখো, এই যে অ্যালকেনগুলো ফর্ম হলো এদের মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুব কম থাকবে, ওই জন্য এদের সেপারেট করা খুব ডিফিকাল্ট। আর আরেকটা কারণ হচ্ছে, এই যে তিনটে অ্যালকেন ফর্ম হয়েছে, তিনটে অ্যালকেনের মধ্যে আমার যে রিকোয়ার্ড অ্যালকেনটা দ্যাট ইজ আর আর ড্যাশ এর ইল্ডটা অনেকটাই কম হবে। কারণ টোটাল তিনটে প্রোডাক্ট পেয়েছি, তিনটে প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে এইটা, তাহলে এর পার্সেন্টেজ ইল্ডটাও অনেকটা কম হবে। ওই জন্য স্টুডেন্টস, ভার্জ রিয়াকশন অর উডস রিয়াকশন ইজ নট সুটেবল ফর প্রিপেয়ারিং আনসিমেট্রিক্যাল অ্যালকেনস অর দ্য অ্যালকেনস which have odd number of carbon atom. Clear student? আবার দেখো স্টুডেন্টস, এই রিয়াকশনটা দিয়ে আমরা কখনোই মিথেন ফর্ম করতে পারবো না, CH4 ফর্ম করতে পারবো না। কারণ কি, তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমরা দুটো অ্যালকিল হ্যালাইড নেবো, তাহলে দুটো অ্যালকিল হ্যালাইডে মিনিমাম একটা করে কার্বন থাকবেই। তাহলে মিনিমাম একটা করে যদি কার্বন থাকে, তাহলে যে সিম্পলিয়েস্ট অ্যালকেনটা ফর্ম করতে পারবো বাই ভার্জ রিয়াকশন ইজ ইথেন। ইথেন মানে দুটো কার্বন, তাহলে অ্যালকিল হ্যালাইডে একটা কার্বন আছে, আবার আরেকটা অ্যালকিল হ্যালাইডে আরেকটা কার্বন আছে, সেই কার্বন দুটো নিজেদের মধ্যে কাপল করে যখন অ্যালকেনটা ফর্ম করবে সেটা হবে ইথেন। তাহলে ইথেন ফর্ম করতে পারবো, কিন্তু ওয়ান কার্বন কন্টেনিং অ্যালকেন দ্যাট ইজ মিথেন ফর্মেশনটা কখনোই বাই ভার্জ রিয়াকশন অর উডস রিয়াকশন পসিবল না। ক্লিয়ার স্টুডেন্ট? সেটাই বলেছে দেখো, অ্যালকিল হ্যালাইডস অন ট্রিটমেন্ট উইথ সোডিয়াম মেটাল ইন ডাই ইথারিয়াল সলিউশন। এই ড্রাই ইথারিয়াল সলিউশনটা কেন ইউজ করা হয়? ফ্রি ফ্রম ময়েশ্চার, মানে যাতে ওয়াটার এই রিয়াকশনটাতে কোনোভাবেই ইন্টারফেয়ার না করতে পারে। কারণ আমরা কি জানি, সোডিয়াম যখনই ময়েস্ট কন্ডিশনে থাকবে বা ইন প্রেজেন্স অফ ওয়াটারে থাকবে, তখন এরা রিয়াকশন করে দেবে। কারণ সোডিয়াম মেটাল ইজ এ হাইলি হাইড্রোফিলিক এলিমেন্ট, মানে ওয়াটারের প্রতি এর অ্যাফিনিটি খুব বেশি, ওয়াটারের সাথে খুব সহজেই রিয়াকশন করে দেয়। ওই জন্য যাতে সোডিয়ামটা কোনো রকমভাবে ওয়াটারের প্রেজেন্সে দ্যাট ইজ ময়েশ্চারের প্রেজেন্সে না আসতে পারে, সেই জন্য ড্রাই ইথার অ্যাজ এ মিডিয়াম এখানে ইউজ করা হয়। ক্লিয়ার স্টুডেন্ট? দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ভার্জ রিয়াকশন অ্যান্ড ইট ইজ used for preparation of higher alkanes containing even number of carbon atom. তাহলে ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম যাদের আছে সেই সমস্ত অ্যালকেনগুলোই ফর্ম করা যাবে, অ্যান্ড এই প্রসেসে মিথেনটা কখনোই ফর্ম করা যাবে না। এক্সামে একটা খুব কমন কোশ্চেন দেয় এরকম, যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকেনস ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই ভার্জ রিয়াকশন অর উডস রিয়াকশন। তাহলে আমি দেখব যে অ্যালকেনগুলোর টোটাল কার্বনের নাম্বার অড, সেই সমস্ত অ্যালকেনগুলোকে ফর্ম করতে আমরা পারবো না, অ্যান্ড মিথেনকে আমরা ফর্ম করতে পারবো না। এই পয়েন্টটা স্টুডেন্ট মাথায় রাখবে। নেক্সট যে এক্সাম্পল দিয়েছে, মিথাইল ব্রোমাইড, দুটো মিথাইল ব্রোমাইড সোডিয়াম ইন ড্রাই ইথারের প্রেজেন্সে ইথেন ফর্ম করবে, আবার ব্রোমোমিথেনও সোডিয়াম ইন ড্রাই ইথার্সের প্রেজেন্সে এন বিউটেন ফর্ম করবে। ক্লিয়ার স্টুডেন্ট? তারপরে দেখো স্টুডেন্ট, এখানে একটা লাইন বলে ছেড়ে দিয়েছে, এক্সপ্লেনেশনটা দেয়নি। হোয়াট উইল হ্যাপেন ইফ টু ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইডস আর টেকেন? যেটা আমি আগেই বললাম, যে দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড, একটা আর এক্স অ্যান্ড একটা আর ড্যাশ এক্স নিলে আমরা তখন কি হবে, কি প্রবলেমটা হবে, সেটা আমরা ডিটেলসে ডিসকাস করলাম। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট অ্যালকেনের প্রিপারেশন করব আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট থেকে। সেটা কি করে স্টুডেন্ট? একটা ইথানোয়িক অ্যাসিডের দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিডের একটা আমরা সোডিয়াম সল্ট নিয়েছি, সেই সোডিয়াম সল্টটাকে আমরা যখন NaOH অ্যান্ড CaOর মিক্সচার দিয়ে ট্রিট করব, দ্যাট ইজ
সোডা লাইম দিয়ে ট্রিট করব। আমরা স্টুডেন্ট সবাই জানি যে সোডা লাইম মানে হচ্ছে মিক্সচার অফ NaOH অ্যান্ড CaO, দ্যাট ইজ মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাই সোডা লাইম। তাহলে যখন আমরা সোডা লাইম দিয়ে ট্রিট করব, দ্যাট ইজ মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে ট্রিট করব, তখন একটা কার্বন ডাই অক্সাইড মলিকুলের এলিমিনেশন হবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, দ্যাট ইজ একটা ডিকার্বক্সিলেশন হবে। তা ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা CO2 মইটির এলিমিনেশন হবে। ওকে স্টুডেন্ট, অ্যান্ড এই প্রসেসটার ফলে আমরা একটা অ্যালকেন পাবো। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম, ভার্জ রিয়াকশানে আমরা মিথেন ফর্ম করতে পারছিলাম না, কিন্তু বাই ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আমরা কিন্তু মিথেন ফর্ম করতে পারলাম। কারণ কি স্টুডেন্টস? কার্বক্সিলিক অ্যাসিডের এই যে সোডিয়াম সল্টটা আমরা নিয়েছি, এখানে কার্বনের যতগুলো নাম্বার আছে, আমরা যে অ্যালকেনটা ফর্ম করব সেই অ্যালকেনে কার্বনের নাম্বারটা 1 কমে যাবে, যেহেতু একটা CO2 মলিকুল বেরিয়ে গেছে, সেখানে একটা কার্বন চলে গেছে, ওই জন্য কার্বনের সংখ্যাটা 1টা কমে যাবে। তাহলে এখানে কটা কার্বন আছে? 1 2, কিন্তু যে অ্যালকেনটা ফর্ম হলো সেই অ্যালকেন ফর্মটাতে কার্বনের সংখ্যাটা 1 কমে যাবে। তার মানে স্টুডেন্ট, যখন কার্বনের নাম্বার আমাকে কমাতে হবে অ্যালকেনে, তখন আমরা ডিকার্বক্সিলেশন প্রসেস ইউজ করব, অ্যান্ড কার্বনের নাম্বার যখন বাড়াতে হবে তখন আমরা ভার্জ রিয়াকশান অর উডজ রিয়াকশান ইউজ করব। একদম স্টুডেন্ট এই পয়েন্টটা খুব ভালো করে তোমরা মাথায় বসিয়ে রাখবে যে কখন আমরা ভার্জ রিয়াকশান ইউজ করব অ্যান্ড কখন আমরা ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড এই রিয়াকশান আমরা ইউজ করব। ক্লিয়ার স্টুডেন্ট? আর এই দুটো ছাড়া আমরা যে অ্যালকেন ফর্মেশনের এখন পর্যন্ত বাকি রিয়াকশানগুলো করলাম, দ্যাট ইজ হাইড্রোজেনেশন অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস অ্যান্ড অ্যালকিল হ্যালাইডকে ZN(H+) এ ট্রিট করে অ্যালকেন যে ফর্মেশন করলাম, এই দুটো প্রসেসের ক্ষেত্রে কার্বনের নাম্বারটা সেম থাকবে। মানে স্টার্টিং মেটেরিয়ালে কার্বনের নাম্বারটা যা ছিল, প্রোডাক্ট যে অ্যালকেনটা ফর্ম হলো সেখানেও কার্বনের নাম্বারটা সেম থাকবে, শুধু ভার্জ রিয়াকশানে কার্বনের নাম্বারটা ইনক্রিজ করছে, অ্যান্ড ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড এখানে কার্বনের নাম্বারটা অ্যালকেনে ডিক্রিজ করছে। এই পয়েন্টগুলো স্টুডেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, যে প্রবলেমটা বলেছে, সোডিয়াম সল্ট অফ হুইচ অ্যাসিড উইল বি নিডেড ফর প্রিপারেশন অফ প্রোপেন। প্রোপেন ফর্ম করতে হবে, এর জন্য সোডিয়ামের কোন সল্টকে আমাদের নিতে হবে। দেখো বুঝতেই পারছো, যেহেতু প্রোপেন ফর্ম করতে হবে, প্রোপেন মানে 3টে কার্বন কন্টেনিং অ্যালকেনকে ফর্ম করতে হবে আমার, তাহলে অবশ্যই সোডিয়ামের যে কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটা নেবো তাতে 4টে কার্বন থাকতে হবে। ওই জন্য 4টে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে বিউটানোইক অ্যাসিড। ওই জন্য বিউটানোইক অ্যাসিডের সোডিয়াম সল্টকে আমি যখন সোডা লাইম দিয়ে ট্রিট করব, দ্যাট ইজ মিক্সচার অফ NaOH অ্যান্ড CaO দিয়ে ট্রিট করব, তখন করেসপন্ডিং অ্যালকেনটা ফর্ম করবে, যেটা হচ্ছে প্রোপেন। অ্যান্ড এটা হলো এটার রিকোয়ার্ড কেমিক্যাল ইকুয়েশন। ওকে স্টুডেন্ট, এবার দেখো স্টুডেন্টস, আমরা অ্যালকেনের লাস্ট প্রিপারেশন মেথডটা ডিসকাস করব, যেটা হলো কোলবেস ইলেকট্রোলাইটিক মেথড। দেখো স্টুডেন্টস, এই মেথডটা তোমরা একটু কনসেপচুয়ালি বুঝবে, কারণ এই মেথডটার পাতো এটা আগে আমরা ডিসকাস করে নেব যে কিভাবে রিয়াকশানটা হয়, তারপরে আমরা ওভারঅল রিয়াকশানটাকে দেখব। তাহলে স্টুডেন্টস তোমাদের ব্যাপারগুলো বুঝতে খুব সুবিধা হবে অ্যান্ড মুখস্থ করার জায়গাটা একদমই থাকবে না। প্রথম কথা, কোলবেস ইলেকট্রোলাইটিক মেথডটা কি সেটাই বলছে, অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ এ কার্বক্সিলিক অ্যাসিড অন ইলেকট্রোলাইসিস গিভস অ্যালকেন containing even number of carbon atoms at the anode। যেহেতু একটা ইলেকট্রোলাইসিস রিয়াকশন, ওই জন্য এখানে দুটো ইলেকট্রোড থাকবে, একটা ক্যাথোড অ্যান্ড একটা অ্যানোড। ক্যাথোডে একটা রিয়াকশন হবে অ্যান্ড অ্যানোডে একটা রিয়াকশন হবে, অ্যান্ড ক্যাথোডের রিয়াকশন অ্যান্ড অ্যানোডের রিয়াকশন, এই দুটো রিয়াকশনকে আমরা যদি অ্যাডাপ্ট করি বা অ্যাড করি, তখনই আমরা ওভারঅল রিয়াকশনটা পাবো। এখন স্টুডেন্টস, আমরা ওভারঅল রিয়াকশনটার দিকে দেখো না, এখন আমরা দেখছি ইন্ডিভিজুয়াল অ্যানোডে কি রিয়াকশন হবে অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যাথোডে কি রিয়াকশন হবে। তাহলে তোমাদের বুঝতে স্টুডেন্টস ব্যাপারটা খুব সুবিধা হবে। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের আমরা একটা সোডিয়াম আর পটাশিয়ামের সল্ট নিচ্ছি। ধরো আমি নিচ্ছি সোডিয়াম অ্যাসিটেট, তাহলে এই অ্যাসিডের সোডিয়াম সল্টটা এইভাবে ডিসোসিয়েটেড হবে মিডিয়ামে। এইটা দেখো মিডিয়ামে ডিসোসিয়েট করবে, দিয়ে ডিসোসিয়েট করে কি ফর্ম করবে, Na+
প্লাস CH3COO মাইনাস, দ্যাট ইজ অ্যাসিটেট আয়ন। এবার আমি এটাকে 2 মোল কনসিডার করছি। 2 মোল কেন করছি একটু পরেই স্টুডেন্টস তোমরা বুঝতে পারবে। তাহলে এটা 2 মোল হবে Na প্লাসটা, আর এটাও 2 মোল অ্যাসিটেট আয়ন ফর্ম করবে। এবার দেখো এই দিকটাতে কনসেন্ট্রেট করো। এই যে অ্যাসিটেট আয়নটা ফর্ম করলো এর স্ট্রাকচারটা কীরকম হবে? অ্যাসিটেট আয়নটা CH3C ডাবল বন্ডেড O অ্যান্ড অক্সিজেনটা এটা সিঙ্গেল বন্ডেড O মাইনাস। ক্লিয়ার স্টুডেন্ট? এবার স্টুডেন্টস এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। দেখো অক্সিজেন যখন ডবল বন্ডেড থাকবে সেই অক্সিজেনটার লোন পেয়ার অফ ইলেকট্রন কটা থাকবে? 2টো থাকবে। তার কারণ কি? অক্সিজেনের আমরা সবাই জানি ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2 2s2 2p4। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। এই 6টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে দেখো 2টো ইলেকট্রন অক্সিজেনের এই বন্ডটা ফরমেশনে ইউজড হয়েছে। এই একটা বন্ড ফরমেশনে অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে অ্যান্ড এই বন্ডটা ফরমেশনে অক্সিজেন আরেকটা ইলেকট্রন দিয়েছে। আর টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 6টা ছিল। তাহলে 6টার মধ্যে 2টো ইলেকট্রন বন্ড ফরমেশনে ইউজ হলো, আর 4টে ইলেকট্রন তাহলে পড়ে আছে যেটা নন বন্ডিং ইলেকট্রন, মানে বন্ড ফরমেশনে ইউজ হয়নি। তাহলে সেইগুলো লোন পেয়ার অফ ইলেকট্রন হিসেবে অক্সিজেনের কাছে থাকবে। তাহলে অক্সিজেন যখন ডাবল বন্ড করে তখন অক্সিজেনের লোন পেয়ারটা হয় 2টো, আর লোন পেয়ার অফ ইলেকট্রনস হলো 4টে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্ট, অক্সিজেন যখন সিঙ্গেল বন্ড করবে অ্যান্ড অক্সিজেনের ফর্মাল চার্জটা যখন মাইনাস হয়ে যাবে তখন লোন পেয়ার অফ ইলেকট্রন কটা হবে? দেখো খুব সুন্দরভাবে বুঝবে। ডাবল বন্ড যখন অক্সিজেন ছিল তখন 2টো লোন পেয়ার অফ ইলেকট্রনস ছিল, আর এই অক্সিজেনটার ক্ষেত্রেই ধরো এই বন্ডেড ইলেকট্রনটা যদি রেজোনেন্সের জন্য এইটা এখানে নামে আর এই ডাবল বন্ডটা যদি এই অক্সিজেনের মাথায় উঠে যায় তাহলে অক্সিজেনের আগে থেকে দেখো 2টো লোন পেয়ার ছিল, আর এই 2টোই বন্ডেড ইলেকট্রন অক্সিজেনের মাথায় যখন চলে যাবে তখন সেটা কি হয়ে যাবে? আরও 2টো ইলেকট্রন হয়ে যাবে, যার জন্য মাইনাস চার্জ ক্রিয়েটেড হয়ে যাবে। এবার দেখো স্টুডেন্ট খুব ভালো করে বুঝবে, এই কার্বন অক্সিজেনের একটা বন্ড যখন শিফটেড হয়ে অক্সিজেনের মাথায় উঠে গেল তখন 2টো ইলেকট্রন উঠলো, কিন্তু চার্জটা 1 ইউনিট মাইনাস কেন হলো স্টুডেন্টস? দেখো এখানে যে 2টো ইলেকট্রন উঠলো তার মধ্যে একটা ইলেকট্রন তো অক্সিজেনের নিজেরই ছিল। এই বন্ডটা যখন ফর্ম হয়েছিল অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছিল, কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, দিয়ে এই বন্ডটা যখন টোটালি অক্সিজেনের মাথায় শিফটেড হয়ে গেল তাহলে অক্সিজেন নিজের ইলেকট্রনটাকে তো নিলই, উল্টে কার্বনের একটা এক্সট্রা ইলেকট্রনকে অক্সিজেন নিয়ে নিল, ওই জন্য 1 ইউনিট নেগেটিভ চার্জ হয়ে গেল। তাহলে স্টুডেন্টস ইন এ নাটসেল ব্যাপারটা কি দাঁড়ালো? অক্সিজেন যখন ডাবল বন্ড করে থাকবে তার ফর্মাল চার্জটা হবে 0 অ্যান্ড টোটাল লোন পেয়ার হবে 2টো অ্যান্ড লোন পেয়ার অফ ইলেকট্রনস হবে 4টে। হোয়ারাস অক্সিজেন যখন সিঙ্গেল বন্ড করে থাকবে তখন অক্সিজেনের ফর্মাল চার্জটা হবে -1 অ্যান্ড অক্সিজেনের লোন পেয়ার হবে 3টে, অ্যান্ড কনসিকুয়েন্টলি অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনস তাহলে কটা হবে? 6টা। এই জিনিসটা যেটা আমি বললাম স্টুডেন্টস একদম মাথায় বসিয়ে রাখবে, তাহলে বিভিন্ন রকম লুইস ডট স্ট্রাকচার ড্র করার ক্ষেত্রে তোমাদের ব্যাপারটা খুব হেল্পফুল হবে। ওকে স্টুডেন্ট, এবার দেখো আমরা এই কনটেক্সটে আসছি। তাহলে দেখো স্টুডেন্ট, এই যে অ্যাসিটেটটা এটাকে আমরা এই রকম ইলেকট্রন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অ্যান্ড এটার জন্য মাইনাস চার্জ এরকম। এবারে এই অ্যাসিটেটটা অ্যানোডে একটা ইলেকট্রন ছেড়ে দেবে। খুব ভালো করে বুঝো স্টুডেন্ট, তাহলে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এই অ্যাসিটেটটা কি হলো? একটা ইলেকট্রন এই অ্যানোডে গিয়ে ছেড়ে দেবে, তাহলে লস অফ ইলেকট্রন হলো। আর অ্যানোডে আমরা স্টুডেন্ট সবাই জানি যে অক্সিডেশন হয়, তাহলে লস অফ ইলেকট্রন তার মানে হচ্ছে এটার অক্সিডেশন হবে। তাহলে অক্সিডেশন হলে কি হবে স্টুডেন্টস ব্যাপারটা দেখো, অ্যাসিটেটটা একটা ফ্রি রেডিক্যাল ফর্ম করবে, CH3C ডাবল বন্ডেড ও এর কটা লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ছিল, তার মধ্যে একটা চলে গেছে, তাহলে 5টা হবে। তার মানে 2টো লোন পেয়ার রইল আর একটা অড ইলেকট্রন এইভাবে পড়ে থাকবে, মানে একটা ফ্রি রেডিক্যাল ফর্ম হবে। ক্লিয়ার হলো স্টুডেন্ট? এবার দেখো এই রকম 2টো অ্যাসিটেট মলিকুল যখন থাকবে তাহলে দুজন মিলে একটা অ্যাসিটেট দেখলাম একটা ইলেকট্রন ছাড়লো, তাহলে 2টো অ্যাসিটেট মিলে কটা ইলেকট্রন ছাড়বে? 2টো ইলেকট্রন ছাড়বে, -2e 2টো ইলেকট্রন ছাড়বে। তাহলে 2টো ইলেকট্রন ছাড়লে 2টো অ্যাসিটেট ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্ট, এই যে CH3C
এই বন্ডটার একটা হোমোলাইটিক ক্লিভেজ হবে, মানে এই কার্বনটা একটা ইলেকট্রন নিয়ে নিল, এই কার্বনটা একটা ইলেকট্রন নিয়ে নিল। একটা বন্ড দুরকমভাবে ক্লিভেজ হতে পারে, একটা এ আর বি দুটো অ্যাটম আছে, এই বন্ডটা যদি এ একটা ইলেকট্রন যে ইলেকট্রনটা দিয়েছিল সে এ নিয়ে নিল, আর বি ইলেকট্রনটা যেটা দিয়েছিল সেটা নিজে নিয়ে নিল, তখন এই যে ক্লিভেজটা হয় এটাকে বলা হয় হোমোলাইটিক ক্লিভেজ। আর হোমোলাইটিক ক্লিভেজের ফলেই এই ফ্রি রেডিকেলটা ফর্ম হবে। তাহলে এইখানে এই বন্ডটা যদি ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে নেয়, এদিকে নিয়ে নেয়, CH3 দিকে নিয়ে নেয়, আর এইটা যদি কার্বনের দিকে নিয়ে নেয়, তাহলে কি হলো দেখো, এইখানে কার্বনে একটা অড ইলেকট্রন ক্রিয়েটেড হলো, আর অক্সিজেনের আগে থেকেই একটা অড ইলেকট্রন আছে। তাহলে এই দুটো অড ইলেকট্রন নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে একটা CO2 মলিকুল ফর্ম করে দেবে, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে দেবে, আর দুটো CH3 ফ্রি রেডিক্যাল এইভাবে জেনারেট করে দেবে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার এই যে দুটো CH3 ফ্রি রেডিক্যাল জেনারেট করলো, এরা নিজেদের মধ্যে কাপল করে C2H6 এই অ্যালকেনটা ফর্ম করবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই কোলবে ইলেকট্রোলাইসিস মেথডটা হলো একটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন মেকানিজম, যেখানে এইভাবে অ্যালকেনটা ফর্ম করছে। এটা তো গেল অ্যানোড রিঅ্যাকশনটা। তাহলে অ্যানোডে আমার রিকোয়ার্ড অ্যালকেনটা ফর্ম করছে। আর ক্যাথোডে কি হচ্ছে দেখো স্টুডেন্টস, ক্যাথোডে কি হচ্ছে সেটা বোঝার আগে আমরা কি কি স্টার্টিং মেটেরিয়াল নিয়েছিলাম সেটা দেখি। আমরা স্টার্টিং মেটেরিয়াল নিয়েছিলাম সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড H2O। তাহলে সোডিয়াম অ্যাসিটেটটার অ্যানোডে কি রিঅ্যাকশন হলো দেখলাম। এবার আমরা চলো দেখি ওয়াটারটা ক্যাথোডে কি রিঅ্যাকশনে টেক পার্ট করে। আমরা স্টুডেন্ট সবাই জানি যে ক্যাথোডে রিডাকশন হয়, ওই জন্য এই ওয়াটার মলিকুলটা একটা ইলেকট্রন নিয়ে OH মাইনাস অ্যান্ড H ডট, দ্যাট ইজ হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। ওকে স্টুডেন্ট? অ্যান্ড সেই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা ঠিক আগের মতোই দুটো হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল নিজেদের মধ্যে কাপলড হয়ে একটা H2 মলিকুল জেনারেট করবে। এটা হলো ক্যাথোড রিঅ্যাকশন। ওকে স্টুডেন্ট? তাহলে ক্যাথোডে H2 জেনারেটেড হলো, অ্যান্ড অ্যানোডে রিকোয়ার্ড অ্যালকেনটা ফর্ম হলো, অ্যান্ড CO2 ফর্ম হলো। তাহলে স্টুডেন্টস ওভারঅল রিঅ্যাকশনটা কি হলো? সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড ওয়াটারের আমরা যদি ইলেকট্রোলিসিস করি বাই কোলবে ইলেকট্রোলাইসিস মেথড, তাহলে অ্যালকেন ফর্ম হলো অ্যান্ড CO2 ফর্ম হলো, এটা হলো অ্যানোডে, অ্যান্ড H2 ফর্ম হলো, এটা হলো ক্যাথোডে। ক্লিয়ার স্টুডেন্ট? আর রিঅ্যাকশনের বাই প্রোডাক্ট হিসেবে NaOH ফর্ম হলো, যেহেতু এটা সোডিয়ামের সল্ট নিয়েছিলাম সেই সোডিয়ামটা NaOH-এ কনভার্ট হলো। ক্লিয়ার স্টুডেন্ট? আজকের ভিডিওটা স্টুডেন্টস এই পর্যন্তই। তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাও যে এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে, যাতে আমি আরও ভালোভাবে আরও বেটার ওয়েতে তোমাদের এই ধরনের ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারি। অ্যান্ড সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই বেনিফিটেড হয় অ্যান্ড সবাই কেমিস্ট্রিটাকে ঘরে বসে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট এইভাবেই রেডি করে নিতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস। দেখা হচ্ছে এই সিরিজের পরের ভিডিওতে, যেখানে আমরা অ্যালকেনের প্রপার্টিজগুলো ডিটেলসে NCERT থেকে ডিসকাস করব। তোমরা খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।